আগের কথা রিক্যাপিচুলেশন কিছু নেই, আমরা মাঝখানে ছেড়ে চলে গিয়েছিলাম পরীক্ষিত মহারাজকে। তিনি হস্তিনাপুরে বসে আছেন এবং শ্রমিক মুনির গলায় একটা মৃত সাপ ঝুলিয়ে দিয়ে চলে এসেছেন। সেসব কথা তার মনেও নেই, কারণ মুনিকে রাজা চেনেনও না, কিছুই না। আর এদিকে শৃঙ্গী মুনি তার উদ্দেশ্যে, দেশের রাজার উদ্দেশ্যে অভিশাপ দিয়ে বসলেন এবং শৃঙ্গীমণি কিন্তু ক্রোধাবিষ্ট হয়ে পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েই তিনি শ্রমিকের সঙ্গে, পিতা শ্রমিকের সঙ্গে দেখা করতে গেলেন। তিনি তখনও সেই অবস্থায় একটি মৃত সাপ গলায় নিয়ে বসে আছেন, যেমনটি তিনি আগে ছিলেন। শৃঙ্গের আগে কেঁদে ফেললেন। ওই অবস্থা দেখে পিতার মৌনতা তাতে বিঘ্নিত হল। শৃঙ্গী সদর্পে বললেন, যে দুরাত্মা, যে বদমাস আপনার এই অবস্থা করেছে, তার খবর শোনা মাত্র আমি তাকে অভিশাপ দিয়েছি পিতা, আমি তাকে অভিশাপ দিয়েছি। শ্রুত্যেমাং ধর্ষণাং তাত তব তেন দুরাত্মনা। লক্ষ্য করে দেখুন, ধর্ষণ শব্দটা শুধু রেপ অর্থে ব্যবহার হয় না সংস্কৃতে। সংস্কৃতে যে সম্মানী মানুষ, তাকে অপমান করাটাকেও ধর্ষণ করা বলে। এটা শব্দটা একটু সকলেরই মাথায় রাখার দরকার, যে রুট থেকে শব্দটা এসেছে, মানে দৃষ্ট মানে কিন্তু যারা ধৃষ ধাতু থেকে ধর্ষণ কথাটা অনট প্রত্যয় করে হয়, এবং সেটা হচ্ছে যে যেমন নয়, যে যেমনটা সম্মান পাবার উপযুক্ত, তাকে সেই সম্মান না দিয়ে যদি তাকে অন্যায়ভাবে আক্রমণ করে, সেটাও কিন্তু ধর্ষণ। বলছেন শ্রুত্যেমাং ধর্ষণাং তাত, স্ত্রীলিঙ্গ করে দিয়েছেন। পরীক্ষিত মহারাজ যে ধর্ষণা করে গেছেন, সেটা আমি তার উপযুক্ত জবাব দিয়েছি। আজ থেকে 7 দিনের মাথায় নাগরাজ তক্ষক তাকে মৃত্যুদণ্ড দেবে। শান্ত মহর্ষি শ্রমিক, যার গলায় সাপ ঝুলিয়ে দিলেও তিনি এতটুকু তার তপস্যা পর্যন্ত ভাঙে না, কিংবা যদি ভেঙেও থাকে তিনি তা নীরবে সহ্য করেছেন। তিনি বললেন, কাজটা তুমি ভালো করনি পুত্র, কেননা এতে আমার সুখ তো হলো না কিছু, তুমি তোমার তপস্বী ধর্ম থেকে বিচ্যুত হলে। নমে প্রিয়ং কৃতং তাত নৈষ ধর্মস্তপস্বী না। এটা তপস্বীর ধর্ম হতে পারে না। তুমি ইয়াং আছো এখনো, তোমার এটা তপস্বীর ধর্ম নয় যে কথায় কথায় অভিশাপ দিচ্ছি। তোমার শক্তি আছে বলেই অভিশাপ দেওয়া, এটা করো না, এটা করতে হয় না। আমাদের দেশের রাজা তিনি, সর্বসময় আমাদের সকলকে দেখে রাখেন, তিনি সমস্ত প্রজাদের রক্ষা করছেন। তুমি রীতিমতো তিরস্কার করে শ্রমিক শৃঙ্গীকে বললেন যে তুমি সত্যব্রত, তুমি তপস্যায় ব্রহ্মাকে তুষ্ট করেছ। তোমার এই অভিশাপটা মিথ্যে হবে না আমি জানি, কারণ সেই তপস্যার শক্তি তোমার আছে। কিন্তু পুত্র গুণবান যশস্বীও যদি হয়ে ওঠে আমার ছেলে, তবু পিতা তাকে শাসন করতে পারেন বলেই পিতা পুত্র বয়স্থপি, ছেলে যদি বড়ও হয়ে যায়, সততং বাচ্চ এ বাতু, তাকে পিতা কিন্তু শাসন করতে পারেন। এই কথাটা মনে রেখো। সেটাই আমি জানিয়ে তোমাকে বলছি, তুমি যে অভিশাপই দিয়ে থাকো, আমি কিন্তু মহারাজ পরীক্ষিতের কাছে তোমার এই আকস্মিক ক্রোধের খবর জানাবো। কেননা এমনটা হবে না যে তিনি এলেন, তক্ষক তাকে দংশন করল আর তিনি মরে গেলেন। যদি চেষ্টা করেন তো তাকে নিবারণও করার চেষ্টা তিনি করতে পারেন। এই খবরটা আমি তাকে জানাবো এটা, যে আমার ছেলে অত্যন্ত বদরাগী এবং বুদ্ধিহীন বলেই এবং অশিক্ষিত, সেই জন্যই আপনাকে এইরকম অভিশাপ দিয়েছে। মামা পুত্রেন সপ্তষী ওয়ালেন আকৃত বুদ্ধি না, বুদ্ধি যার পাকেনি সেরকম একটা ছেলে হয়েছে আমার, সে আপনাকে অভিশাপ দিয়েছে।
মহর্ষি শমীক পুত্রকে খুব মানে ভীষণভাবে লজ্জা দিলেন এবং পরীক্ষিতকে সব জানানোর জন্য তার প্রিয় শিষ্য গৌরমুখ মুনি, তিনি পরীক্ষিতের কাছে গৌরমুখ মুনিকে পাঠালেন এবং তার উদ্দেশ্য একটাই, দেশের রাজা এতকাল ধরে ব্রাহ্মণ সজ্জনের তিনি প্রতিপালন করছেন, সেই তিনি যেন না ভাবেন যে ব্রাহ্মণেরা তার বিপক্ষে চলে গেছে, এবং ব্রাহ্মণদের পক্ষ থেকে যে আকস্মিক একটা অভিশাপ নেমে এসেছে তার উপরে, সেই অভিশাপ যেন তার অন্তত অজ্ঞাত না থাকে, অন্তত অভিশাপের সম্মুখীন হওয়ার মতো মানসিক প্রস্তুতি যেন তার থাকে। সেই জন্যে তিনি গৌরমুখ মুনিকে পাঠাচ্ছেন, একটা আশ্বস্ত করতে চাইছেন রাজাকে। আর যেটা অপমান করেছিলেন মৃত সর্প ঝুলিয়ে দিয়ে, তার কার্যকারণ সূত্র কিন্তু এই মহামুনি শমীক ক্ষমাই করে দিয়েছেন সব কিছু। এবারে আমার বক্তব্য হচ্ছে, কলি প্রবেশ যে ঘটে গেছে সেটা যেমন পরীক্ষিতের আচরণে স্পষ্ট, তেমনি একজন মুনির ছেলে যে ইয়াং, সে তপস্বীর ধর্ম পালন করে এখনো পর্যন্ত, বুদ্ধি পক্ক হয়েছে এরকম মুনি তিনি এখনও নন। তিনি যে একটা অভিশাপ দিয়ে বসলেন, হ্যাঁ অন্যায় করেছেন পরীক্ষিত, কিন্তু তবু যে একটা অভিশাপ দিয়ে বসলেন, আমার তো মনে হয় কলির প্রভাব এখানেও আসছে, তাই না? ব্রাহ্মণেরাও সেই রকমভাবে ব্যবহার করছেন না যে একটা কার্যকারণ সূত্রে তো তিনি দেখবেন জিনিসটাকে, যে পরীক্ষিত কী অবস্থায় ছিলেন, কি তাকে নেশায় চেপে বসেছে, একটা লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিচ্ছেন না তিনি। ফলে এই যে পরীক্ষিতের যে শাসনটা, সেটাও কিন্তু আমার কাছে দুর্বল লাগছে, যেমন তেমনি ব্রাহ্মণদের দিক থেকেও তাদের উপরেও এই কলির প্রভাব যে পড়েছে, এটার মধ্যে কোনো ভুল নেই। ফলত এই পরীক্ষিতের যে শাসন, যেটা অবধারিতভাবে দুর্বল, তা না হলে নাগরাজ তক্ষক আমার কথায় চালিত হয়ে তাকে দংশন করবেন, এইটা তাকে সিংহাসনচ্যুত করবেন শুধু নয়, তাকে মেরেই ফেলবেন। এটাও কিন্তু পরীক্ষিতের দুর্বলতার সূচনা করছে রাজা হিসেবে। এটা আমার একটা ঐতিহাসিক বোধ পাশাপাশি তৈরি হয়েছে মহাভারতের এই জায়গাগুলো পড়ে। তক্ষকের কথায় চলে আসি। নাগরাজ তক্ষক নাগকুলের অন্যতম বিধ্বংসী একজন ব্যক্তিত্ব, এবং তিনি শুধু একাই নন, আরও অনেকে আছেন। তার সঙ্গে মহর্ষি শৌনক, মানে আমাদের যেমন জিজ্ঞাসা হয়, মহর্ষি শৌনক কিন্তু উগ্রশ্রবা সৌদকে জিজ্ঞাসা করছেন, তিনি সাপেদের কাহিনী শুনছেন, নাগদের কাহিনী শুনছেন। আমি মনে করি নাগ জনজাতির কাহিনী শুনছেন, কেননা জনমেজয়ের সর্পসত্র অর্থাৎ সর্পযজ্ঞ হবে, বিভিন্ন সাপ তার সেই আগুনে পুড়ে মরবে, সেই যজ্ঞের আগুনে। ফলত এত কথা বলে যাচ্ছেন, অথচ আসল কথাটা তখনও আসেনি। শৌনক তখনও বলে যাচ্ছেন, আমি তো সেগুলো আপনাদের কাছে বলিনি আগে। সেখানে সাপেদের অনেক কথা হয়েছে, উতঙ্কের চরিত্র বর্ণনা হয়েছে। সে উতঙ্ক এই তক্ষক নাগের কবলে পড়েছিলেন, তিনি গুরুর দক্ষিণা দেবার জন্যে একজন রাজার কাছে গেছিলেন, কিন্তু সেই জিনিসটা আনার জন্যে তাকে বেগ পেতে হয়েছে, এই তক্ষক তাকে বাধা দিয়েছেন। তার মানে এই তক্ষক যে বাধা দিচ্ছেন, এই তক্ষক খুব সাধারণ একদম সাপ ধরে নিলে সেটা খুব ভুল হবে। যার জন্যে কথক ঠাকুর যখন উগ্রশ্রবা সতীর কাছে বেশ একটু অনুযোগের সুরে তিনি বলছেন যে, দেখো নাগানান্ত নামানি ন কীর্তয়াসে সুতজা, তুমি তো সাপটাপের কথা বলছো, কিন্তু এই বড় বড় সব নাগ আছেন, নাগরাজ আছেন, তাদের বেশি নাম তো তুমি করছো না বেশি। এটা তুমি বলো, অন্তত সর্পপ্রধানদের, নাগ প্রধানদের নাম তুমি বলো। তো সর্পপ্রধানদের নামের মধ্যে আমি অত ডিটেলসে যাবই না। যদি 4টে 5টা 10টা নাম বলি, সেই নামগুলো একটু আপনারা মাথায় রাখুন। প্রথম নাগ হচ্ছে শেষ নাগ।
তালব্যস্য একার মূর্ধন্য স, শেষ নাগ। দ্বিতীয় নাম বাসুকি। ভাবুন, শেষ নাগ যিনি অনন্ত শয্যায় বিষ্ণুকে ধারণ করেন, তার মানে নাগ হওয়া সত্ত্বেও আর্য জনজাতির কাছে তিনি পূজিত একজন ব্যক্তিত্ব। বাসুকিও তাই। তারপরে নাম, সাপের নামগুলো শুনুন। সর্পরাজ, নাগরাজ, ঐরাবত, কালীয়, কালীয় দমন করেছিলেন কৃষ্ণ, ধনঞ্জয়, মণিনাগ, এলাপত্র, নহুষ। নহুষ কিন্তু পাণ্ডব কৌরবদের পূর্ববংশ একজন, যজাতির পিতা তিনি, নহুষ। কৌরব্য, কৌরব্য বলে যে কতবার পাণ্ডব কৌরবদের, দুর্যোধন দুঃশাসনদের কতবার কৌরব্য বলে ডাকা হয়েছে তার ইয়ত্তা নেই। ভীষ্মকে কতবার কৌরব্য বলা হয়েছে, কৌরব্য। হস্তিপিণ্ড, দেখুন হস্তিনাপুর তার সঙ্গে একটু মিলিয়ে। ধৃতরাষ্ট্র, কুঞ্জর, হলিক ইত্যাদি। সতী যতগুলো নাম করেছেন আমি তার মধ্যে গেলাম না, কিন্তু নিজের স্বার্থেই যে নামগুলো বললাম লক্ষ্য করে দেখুন, কুরু পাণ্ডব বংশের অনেকে ওই নামের রাজা হয়েছেন। হয়তো ওই নামের কীর্তিটা তাদের মধ্যে ছিল বলে নাগেরাও, যেহেতু তারা পুরোপুরি আর্য জনজাতির নন, তারা তাদের মধ্যে এইসব নাম রেখেছে নিজের উচ্চতা বাড়ানোর জন্য। এবারে অদ্ভুত একটা জিনিস দেখব, এটা আপনাদের অনেকে জানা থাকবে, কিন্তু আমি ডিফারেন্সটা দেখানোর চেষ্টা করছি যে এদের আমি সাপ বলবো নাকি অন্য কিছু বলবো। আপনারা জানেন মহামুনি কশ্যপ, যিনি অনেকের বংশমূল, দেবতা থেকে আরম্ভ করে দৈত্য দানব সকলেরই বংশমূলে আছেন কশ্যপ। কশ্যপের দুই পত্নী, একজন কদ্রু, একজন বিনতা। কদ্রুর ছেলেরা হলেন সর্পকুল আর বিনতার ছেলে হলেন গরুর। একবার এদের মধ্যে একটা কোনো বেট হয়েছিল। যাই হোক, উচ্চৈশ্রবা যে ঘোড়াটি আছে ইন্দ্রের, তার সম্পূর্ণটা সাদা না তার লেজের রংটা কালো, এইটা নিয়ে বেট হয়েছিল। তা সেখানে বিনতা, গরুরের মা, বৈনতেয় গরুরের মা, তিনি বলেছিলেন যে না, সবটাই সাদা। কদ্রু করলেন কি, তার সাপ ছেলেদের, এখানে কিন্তু প্রতীক ব্যবহার হচ্ছে, তার সাপ ছেলেদের বললেন যে তোমরা যাও তো, গিয়ে ওই ল্যাজটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এমনভাবে থাকো যেন কৃষ্ণ সর্পের মতো সব জড়িয়ে থাকবে, ল্যাজটাকে দূর থেকে কালো লাগবে, অতএব তোমরা যাও তো। বিনতা বেটে হেরে গেলেন, তিনি তার দাসীবৃত্তি করতে আরম্ভ করলেন। এরপরে বৈনতেয় গরুড়ের অনেক কাহিনী আছে, সেসবের মধ্যে আমরা এখন যেতেই পারবো না। কিন্তু লক্ষণীয় হচ্ছে যে সাপ, পাখি, গরুর পাখি, তাই না, সুপর্ণ বলা হয় তাকে। তার কোন গন্ধ এর মধ্যে আছে এই গরুর আর সাপের মধ্যে, যেখানে সর্পকুল একটা সাপ, মানে নাগ, তারা সব সাপ, এবং আর একটা হলো পাখি, সুপর্ণ। হাইনরিখ জেমার, বিখ্যাত পণ্ডিত মশাই, খুব অল্প বয়সে মারা গেছেন অবশ্য, জার্মানির পণ্ডিত, মহাপণ্ডিত মানুষ তিনি, হাইনরিখ জেমার। তিনি সিম্বলসের উপরে কাজ করেছেন, বড় একটা বই আছে তার। সেখানে তিনি এই রূপকটা লিখছেন, এই সাপেদের রূপক, যে সাপেরা কীরকম, দ্য ডার্কার অ্যাসপেক্টস অফ গডস এসেন্স, গডস এসেন্স, দ্য ডার্কার অ্যাসপেক্ট। ঠিক যেরকম অসুরেরা দ্য ডার্কার অ্যাসপেক্টস অফ গডস এসেন্স, দৈত্য দানব এরা ডার্কার অ্যাসপেক্টস অফ গডস এসেন্স। আর অন্যদিকে আর একটা রয়েছে কনকারিং প্রিন্সিপল, যারা জিতে যায়, গরুর, তার আর এক নাম সুপর্ণ। লক্ষণীয় হবে যে গরুরের সম্বন্ধে কিন্তু এমন, এই সুপর্ণ বিশেষ করে, তার সম্বন্ধে কিন্তু ঋগ্বেদের মন্ত্র আছে। আমাদের ইতিহাস ঠিক এই রকমই। পণ্ডিতেরা যেটা বলেন যে কুরুপাণ্ডবদের রাজনৈতিক ইতিহাসের যে মূল কেন্দ্র, যেটাকে আমরা হস্তিনাপুর বলছি, সেই হস্তিনাপুরে আগেতে
আগে এই নাগ জনজাতিদের বসবাস ছিল এবং হস্তিনাপুরকে একটা সময়ে নাগপুর বলা হতো। নাগ মানে তো সাপ। এখনও নাগপুর বলে একটা জায়গা আছে। এখন এই নাগপুর সেই নাগপুরই কি না সেটা বলবো না, কিন্তু মহারাজ পাণ্ডু তার সম্বন্ধে বলা হচ্ছে যে তিনি একটা নাগ জনজাতিকে জয় করতে গিয়েছিলেন। তার আগের রাজারা, অর্থাৎ বিশেষ করে বিচিত্র বীর্য এরা যারা ছিলেন, তাদের প্রতিহত করতে পারেননি। কিন্তু লক্ষণীয় আরও একটা জিনিস হবে যে একটা সময়ে এই নাগেদের সঙ্গে এই অর্থাৎ সর্প জনজাতি, সর্প টোটেমই পড়ুক কিংবা সর্প জনজাতির নামেই তারা বিখ্যাত হয়ে থাকুন, তার সঙ্গে আবার হাতি এটাও মিলে গিয়েছিল। যেমন পাণ্ডব কৌরব বংশে করুর যিনি পুত্র, সেই সন্তান হিসেবে হস্তি একজন রাজা, হস্তি, তার নামেই কিন্তু হস্তিনাপুর। কিন্তু যখন তাহলে হস্তিনাপুর, হস্তি বলতে নাগ বোঝায়, নাগ ও হস্তি, তাই না? নাগ সাপও, নাগ ও হস্তি। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কেন বলছি আপনাদের, মহাভারত শোনাচ্ছি তো, ক্রিটিক্যাল জায়গাগুলো বুঝে রাখার দরকার আছে, নাহলে মহাভারত একটা ইতিহাস ভারতবর্ষের, তাই না? ফলে এটাও বুঝতে হবে সঙ্গে সঙ্গে। নাগ জনজাতি, নাগ মানে সর্প, নাগ মানে হস্তি। খেয়াল করে দেখুন, অমরকোষ যখন বলছে যে দেখুন কোন কোন শব্দ প্রশংসাসূচকভাবে ব্যবহার হয় পুরুষের সঙ্গে, একটা পুরুষের সঙ্গে যদি এই শব্দগুলো লাগে তাহলে তার বীরত্বের প্রশংসা, তার যশের প্রশংসা তৈরি হয়। তিনি বলছেন সিংহ শার্দুল নাগাদ্যা পুংসী শ্রেষ্ঠার্থবাচকা। এগুলো পুংলিঙ্গে ব্যবহার হবে। এবং এই যে শব্দগুলো, সিংহ, যেমন ধরুন রাজ ও সিংহ, রাজাদের মধ্যে তিনি সিংহের মতো। পুরুষ ব্যাঘ্র, কতবার যে অর্জুনকে বলা হয়েছে, ভীমকে বলা হয়েছে পুরুষ ব্যাঘ্র, দুর্যোধনকে বলা হয়েছে পুরুষ ব্যাঘ্র, তার মানে তার সম্মান সূচনা করে পুরুষ ব্যাঘ্র। সিংহ, শার্দুল, শার্দুল মানে বাঘ, নাগাদ্যা, নৃপশার্দুল বহুবার বলা হয়েছে, নাগাদ্যা। এর সঙ্গে আরও আছে ঋষভ, টিষভও আছে, ষাঁড়ও আছে। তাহলে এই নামগুলো শ্রেষ্ঠার্থবাচক, শ্রেষ্ঠার্থবাচক, অথচ তার একটা মানে সাপ আর একটা মানে হাতি। সাপ আর হাতি এদের কিন্তু এই হস্তিনাপুরের ব্যাপারে, এই নামটার ব্যাপারে সোয়াপ হয়েছে। হস্তিনাপুরের এক নাম নাগ সাও হয়, অর্থাৎ নাগ এই শব্দের দ্বারা তাকে বলা যায়। পরবর্তীকালে পণ্ডিতেরা এটা বলেছেন যে লেটার হোয়েন দ্য ডিস্টিংশন বিটুইন নাগ অ্যান্ড দ্য সার্পেন্ট ক্ল্যান্স ওয়াজ ফরগটন, দ্য এলিফ্যান্ট ওয়াজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্যাম। অর্থাৎ পাণ্ডু রাজা সেই নাগপুরেই থাকতেন। কেন বলছি? যে মহাভারত বলেছে যেসব শত্রু আগে কুরুরাষ্ট্র দখল করেছিল, যারা কুরুদের ধনসম্পত্তি হরণ করেছিল, মহারাজ পাণ্ডু সেই সব দেশ পুনরুদ্ধার করে তাদের করদ রাজ্যে পরিণত করেছিলেন। অর্থাৎ ট্যাক্স দিতে হবে তোমাদের, তবে এখানে থাকতে পারবে। স তে নাগপুর সিংহেন পাণ্ডুনা করদীকৃত। তার মানে পাণ্ডু এই নাগের জনজাতিদের রাজ্য ধ্বংস করে ছিলেন বলেই তিনি নাগপুর সিংহ বলে পরিচিত হয়েছেন। এখন আমার একটা জিনিস লক্ষ্য করবেন যে অর্জুন যখন খাণ্ডব দহন করেন তখন অনেক অনেক পশু থেকে অনেক কিছু মারা গিয়েছিল। সেসব বিবরণ যখন খাণ্ডব বনের কথায় আসবে তখন বলবো। সেই খাণ্ডব বন তখনও সেখানে নাগ জনজাতিরা আছেন। সেখানে খাণ্ডব বন যখন দহন হয় অনেকেই যেমন মারা পড়েছিল, কিন্তু তক্ষক নাগ সেখান থেকে কিন্তু পালিয়ে গিয়েছিল, সেখানে যে অন্য জায়গায় চলে গিয়েছিলেন
এবং মাইট বি তিনি কাশ্মীরের গিয়েছিলেন এরকম পরিচয় পেয়েছি, সেটা জনমেজয়ের সর্পযজ্ঞের কথা যখন বলবো তখন বলবো। এবং তক্ষশিলা, লক্ষ্য করে দেখুন, তক্ষক এবং তক্ষশিলা এই দুয়ের নামের সঙ্গে একটুখানি মাথায় রাখবেন যে তিনি সেখানেই থাকতেন কিনা, এটা ভাবার আছে। যাই হোক, তক্ষক না পালিয়ে গিয়েছিলেন হয়তো কাশ্মীরে, কারণ সে খবর আমরা উতঙ্কের মুখে পেয়েছি যে তিনি তক্ষশিলায় থাকেন। জনমেজয় খোঁজ করছিলেন তার। যাকে পরীক্ষিত রাজা হয়ে বসলেন এবং রাজত্বের সুযোগ নিয়ে তিনি ওই যে কলি প্রবেশ করল যে জায়গাটায় আমরা ছিলাম, সেখানে অন্যদিকে আমি কদ্রুর কথা বলেছিলাম, বিনতার কথা বলেছিলাম, আপনি শেষ নাগ, বাসুকি নাগ, এরা কিন্তু পরবর্তী সময়ে বিশাল আর্যদের কাছে বিশাল এক ব্যক্তিত্ব। আমাদের নিত্যানন্দ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যিনি ছিলেন, আমাদের বলরাম, তাদের শেষ নাগের অবতার বলা হয় তাদের। বলরামকে শেষ, নিত্যানন্দের ব্যাপারে চৈতন্য চরিতামৃতে গর্ভোদ সাই চ পয়োবধি সাই, মানে এইখানে শেষাশ্চ, শেষ নাগের কথা বলা হল। এই শেষ নাগের অবতার হচ্ছেন নিত্যানন্দ, কারণ নিত্যানন্দ বলরামের অবতার বলে বলা হয়। যাই হোক, এখন শমিক মুনি এবং শৃঙ্গীর অভিশাপ নিজের কানে শুনে পরীক্ষিত কী অবস্থায় আছেন একটু দেখিনি। শমিক মুনির সংবাদ নিয়ে তার শিষ্য গৌরমুখ, আমি আগে বলেছি, আগের এপিসোডে বলেছি, হস্তিনায় এসে পৌঁছলেন পরীক্ষিতের কাছে। পরীক্ষিত শমিককেও চেনেন না, শৃঙ্গীকেও চেনেন না, গৌরমুখকে তো আরও চিনবেন না। তিনি পরিচয় দিলেন এবং সেই অভিশাপ বাক্যটি তিনি শোনালেন এবং মহারাজ পরীক্ষিতের কোনো উত্তর দেবার আগেই তিনি বুঝিয়ে দিলেন যে আপনি আপনার ভুল করেছেন একটা, সেই জন্য একটা অভিশাপ হয়েছে, কিন্তু শমিক মুনি অনন্ত ক্ষমায় সেটা জানেন বলে আপনাকে জানাতে বলেছেন, যাতে আপনি একটু প্রস্তুত থাকেন, যদি কোনোভাবে সাপটা এড়াতে পারেন, অভিশাপ এড়াতে পারেন। ভয় বা অভবদ রাজা, কিন্তু রাজা নিজে তখন কিন্তু পরীক্ষিত হাজার হলেও অভিমন্যুর ছেলে, পরীক্ষিতের নাতি, তার মনে হচ্ছে যে কি ভুল তিনি করেছেন, তিনি মৃত্যু হবে বলে চিন্তা করছেন না, কিন্তু একজন মহামুনি, তপস্বী মুনিকে এইভাবে অপমান করেছেন, এইটা তিনি তখন খুবই দুঃখিত হলেন আর কি। শমিক মুনি উপদেশ পাঠিয়েছেন আর কি, ভূয় বা অভবদ রাজা শোক সন্তপ্ত মানস। ঠিক আছে, আত্মরক্ষার জিনিসের ব্যবস্থা করলেন তিনি। 7 দিন সময় আছে, রাজা পরীক্ষিতের উপদেশ মাথায় রেখে কিভাবে তিনি এড়াতে পারেন সেটার চেষ্টা করছেন। এটা আমরা যার এফেক্ট কিন্তু আমাদের ওই বেহুলার মানে এর মধ্যেও পড়বে, এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, যে শমিক মুনি তাকে আত্মরক্ষার উপায় খুঁজতে বলেছেন। তো মন্ত্রীদের পরামর্শে এবং অন্যান্য যারা বৈদ্যরা আছেন তাদের পরামর্শে নিশ্ছিদ্র একেবারে সুরক্ষার ব্যবস্থা নিলেন। একটি মাত্র স্তম্ভ, আর্কিটেকচারটা ভাবুন, একটি মাত্র স্তম্ভের ওপরে একটি ছোটোখাটো বাড়ি বানানো হলো, নিশ্ছিদ্র সুরক্ষার ব্যবস্থা করলেন একেবারে। সর্প চিকিৎসক চতুর্দিকে থাকলো, চারদিকে বিষনাশক ওষুধ ছড়িয়ে দেওয়া হলো, আমরা যেমন এখনও লাইজল দিই সেরকম। সর্পমন্ত্র সিদ্ধ যারা, যে সমস্ত ব্রাহ্মণ, তারা তদারকি করছেন শুধু পরীক্ষিতের সুরক্ষার ক্ষেত্রে, এবং তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, লোকজনের যাতায়াত বন্ধ হয়ে গেল, সর্বব্যাপ্ত বায়ু যেন স্তব্ধ হয়ে রইলেন। এই রকম প্রবেশ নিষিদ্ধ একখানি ঘর তৈরি করে সেই ঘেরাটোপের মাঝখানে পরীক্ষিত বসে রইলেন। রাজার মতো সুরক্ষায় থাকলেন। ওদিকে নাগরাজ তক্ষক সময় সুযোগ খুঁজতে লাগলেন। শৃঙ্গিমণির চরম যে ঘোষণা ছিল, দিনটা 6 দিন পেরিয়ে গেলে 7ম দিন, সেই দিনটা কিন্তু এসে গেল। বৈদ্য, বিষবৈদ্য, সাপের ওঝা, এরা তাদের যতটুকু সততা আছে সেই দিয়ে, মানে তারা রূপকথার রসিকদের আনন্দ দিতে থাকুন আর কি।
পরীক্ষিতের মৃত্যু কিভাবে ঘটল তার ইতিহাসটুকু কিন্তু বেশ চমৎকার। মানে নাগরাজ তক্ষক তিনি পরীক্ষিতের মানে যে তিনি আত্মগুপ্তির যে সমস্ত উপায় তিনি অবলম্বন করেছেন, এগুলো নাগরাজ তক্ষক মানে যাকে বলে রেইকি করা, হ্যাঁ, সেসব করে তিনি সপ্তম দিন পর্যন্ত অপেক্ষা করেছেন। হ্যাঁ, তারা পরীক্ষিতের কাছাকাছি কারা ঘেঁষতে পারছেন অন্তত সপ্তম দিনে, যখন রাজা ভাবছেন যে আর কিছু আর হয়নি, 7টা দিন কেটে গেছে যখন এইভাবে আর কিছুই হবে না, কারা কারা ঘেঁষতে পারছেন, তাকে খাবার দিতে যাচ্ছেন কারা। হ্যাঁ, সোজা পথে তো পরীক্ষিতকে মারা যাবে না, চোরাগোপ্তা কোনো বাঁকা পথে পরীক্ষিতকে মারতে হবে। এটা একেবারে মহাভারতের কবি লিখেছেন যে তক্ষক লোকমুখে শুনেছেন যে অনেক লোক কিন্তু মানে বিষহর মন্ত্র যারা জানেন তারা পরীক্ষিতকে রক্ষা করছেন, তারা কখনো কখনো পরীক্ষিতকে পরীক্ষা করছেন, জোরদার পাহারা চলছে। একেবারে ঠিক করলেন তক্ষক যে ময়া বঞ্চিতব্যসৌ, একে বঞ্চনা করতে হবে, মায়া যোগে না পার্থিব, ছলনা করেই ঢুকতে হবে এখানে। নাগ জনজাতি, বারবার বলছি, তারা আর্য জনজাতির সঙ্গে সংঘর্ষে যায় মাঝে মাঝে। কৌরব পাণ্ডব বংশের হাতে নাগরাজ তক্ষক স্বয়ং অর্জুনের হাতে প্রতিহত হয়েছেন, তাকে পালিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, কিন্তু নিজেদের জায়গা জমি ছেড়ে গেলে যে অপমানটা হয়, যে পরাজয়ের গ্লানিটা হয় তাদের মনের মধ্যে, তারা এতটাই সুযোগ পেলেই তারা আক্রমণ করবেন, এইটা তো হওয়ারই কথা। শত্রুতার মাধ্যম অবশ্যই একদম গেরিলা ওয়ারফেয়ার, চোরাগুপ্তা আক্রমণ। পণ্ডিতরা বলছেন yet they were very acute in accomplishing the war guild and often stabbed their enemy in the back. নাগ জনজাতির সম্বন্ধে পণ্ডিতরা বলছেন পরীক্ষিতের মৃত্যুও কিন্তু এরকম একটা ব্যাকস্ট্যাবিং ছলনা তার মধ্যে আছে। মহাভারতের মৃত্যুকালীন যে বর্ণনা তার অব্যবহিত পূর্বের সময়টুকু যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে যে শেষের দিন পরীক্ষিত বেশ ভারমুক্ত হয়ে রয়েছেন। নাগরাজ তক্ষক অন্যদিকে বুঝেছেন যে অনেক তপস্বী মুনি ঋষিরা পরীক্ষিতের দরবারে প্রবেশ করছেন এবং কারণটা পরিষ্কার, পরীক্ষিতের আয়ু শেষ হয়ে আসছে, বলছে সবাই আর কত সময় বেশি পাবেন না, আচ্ছা একটু পুণ্য শ্লোক ঋষিরা থাকে, পুণ্য যাতে হয় তিনি ভালো থাকেন সেই সব, যেমন মরার সময় মানুষ মারা যাওয়ার সময় হরিনাম করে, তো সেই রকম শোনার ব্যবস্থা করেছেন। এই ভাগবত পুরাণে বর্ণনা একটু অন্যরকম, সে অতি মজার এবং অতি মধুর। হ্যাঁ, যাই হোক, বাস্তব কিন্তু এইটা মহাভারতে যেটা আছে। নাগরাজ তক্ষক যখন দেখলেন যে পরীক্ষিতের সামনে পৌঁছানোর সবচেয়ে সোজা উপায় হচ্ছে কি সাধুর বেশ ধারণ করা, তপস্বীর বেশ ধারণ করা, তিনি তার সাঙ্গপাঙ্গ নাগ অনুরাগীদের যারা ছিল, যারা নাগ অনুচর, তাদের তপস্বীর বেশে কিছু মানে ছদ্মবেশে ফুল ফল কুশ যেগুলো পুজোর কাজে লাগে সেগুলো উপহার নিয়ে পরীক্ষিতের কাছে যেতে বলছেন, অর্থাৎ টেস্ট করছেন যে তারা যেতে পারছেন কিনা। তো এইসব মহাভারতের যে লোকোত্তর বর্ণনা, একটু মানে কি বলবো অতিলৌকিক বর্ণনা আছে যে সেরকম তক্ষক একটি কৃমিকীটের আকার গ্রহণ করে একটি ফলের মধ্যে লুকিয়ে রইলেন, ফলের মধ্যে, এবং পরীক্ষিত যেই ফলটিকে কামড়ালেন একটি কীট মাত্র দেখা গেল। কীটের চেহারাটা কিন্তু লক্ষণীয়। মহাকাব্যের বর্ণনা অনুসারে খাতিরে মানে একটু ছোট, একটু ছোট এবং একটু রোগা, অনুহ্রাস্যক, বেশ ছোট, কিন্তু আরও দুটো শব্দ আছে। ছোট হলেও তার গায়ের রং কিন্তু তামাটে, আর চোখ দুটো ঘন কালো। এগুলো অ্যানথ্রোপোলজির লোকেরা ভালো বলতে পারবেন যে ভারতবর্ষে এই তামাটে রঙের লোক, চোখ দুটো আর্য জনজাতির মতো নয়। আর্য গোষ্ঠীর সঙ্গে যে নাগ জনজাতির শত্রুতা, অন্যদিকে যে সৌহার্দ্য, এমনকি বৈবাহিক মিশ্রণ পর্যন্ত, এখানে নৃতত্ত্বের একটা ইঙ্গিত কিন্তু সরসতা থাকলে ব্যাখ্যা করা যায়। কিন্তু তক্ষক এইভাবে পৌঁছলেন
এমনকি আমরা যারা একটু গবেষণার কথা ভাবি যে অন্যান্য সর্পকুলের অন্যান্য লোকেরা তারা ওই তপস্বীর বেশে যাচ্ছেন, হোয়াই নট, যে শেষ পর্যন্ত ইনিও গিয়ে ওই তপস্বীর বেশেই গেছেন এবং আলটিমেটলি ব্যাকস্ট্যাবিং, যেটা সাপের ছোবলের মতো, যেটা পণ্ডিতজনেরা বলেছেন যে নাগ জনজাতিরা আক্রমণ করতো চোরাগুপ্তা এবং সুযোগ পেলেই ব্যাকস্ট্যাবিং করত। ইটস আ সর্ট অফ ব্যাকস্ট্যাবিং যেটা পরীক্ষিত হ্যাজ ফেসড। এই পর্যন্ত আজকে থাক, পরের দিন আবার।